এই জানিস তারপর কি হলো? কি হলো বল? আরে আমি ব্যাগ খুলে দেখলাম ওতে ৩টে আলু আর ৫টা লাউ। হ্যাঁ, কি করে হলো? আরে আমি ওকে বলেছিলাম ৩ কিলো আলু আনতে আর ৮ কিলো লাউ। আর ও বাজারে গিয়ে ভুলে গিয়ে কি করলো, ৮ কিলো আলু আনলো আর ৩ কিলো লাউ। আরে এটা তো অদ্ভুত ব্যাপার। আর তুই ওকে কিছু বললি না? আরে কি আর বলবো, প্রথমে তো আমিই বুঝতে পারিনি। তারপর আমি যখন বুঝলাম তখন দেখলাম ও ভুল করে সব নিয়ে এসছে। আর তারপর যখন আমি ওর ভুলটা ধরিয়ে দিলাম তখন ও নিজেই হাসতে লাগলো। আচ্ছা, তারপর? তারপর আমি ওকে বললাম যখন ভুল করেছ তখন শাস্তি তো পেতে হবেই। আচ্ছা, তো কি শাস্তি দিলি জামাইবাবুকে? আমি ওকে বললাম তো এত লাউ নিয়ে কি করব? তখনও আমাকে বলল চলো লাউয়ের বরফি বানাই। আর তারপর কি হলো জানিস? আমি তো নিজে খুব কম কাজ করেছি, সব বরফি ওকে দিয়েই বানিয়েছি। আরে বাহ, তাহলে খেতে কেমন হলো তোদের লাউয়ের বরফি? আরে একদম বাজে, এক পিস খেয়ে দেখেই সব ফেলে দিতে হলো। আর ওর চেহারা তো দেখার মতো ছিল, বাড়ির সবাই ওকে নিয়ে হাসাহাসি করছিল। এই হলো ছোটবেলার দুই বান্ধবী সুধা আর জয়া। সুধার বিয়ে ২ বছর আগে সুরেশের সাথে হয়েছিল। সুরেশ নিজের মা কমলা আর ভাই জয়েশের সাথে থাকত। কিছুদিন পর সুধা যখন নিজের বাপের বাড়িতে এলো তখন ওর ছোটবেলার বান্ধবী জয়াও ওর সাথে দেখা করতে সেখানে চলে এলো। জয়া সুধার বাড়ির পাশেই থাকত। দুজনই ছোটবেলার বান্ধবী ছিল আর একে অপরের প্রাণ ছিল। ওই দিনকে ওরা দুজনা অনেক গল্প করলো। তারপর যখন জয়া নিজের বাড়িতে যেতে লাগলো, আচ্ছা আমি যাচ্ছি রে, কথা বলতে বলতে কোথা দিয়ে ২ ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর তুই এবার আরাম কর। এই যা, কি হলো আবার? কথা বলতে গিয়ে না তোর গিফটটা দিতেই ভুলে গেলাম। হ্যাঁ, আমার গিফট? কিন্তু কিসের জন্য? আরে কিছু না, আমি যখন তোর কথা সুরেশকে বললাম তখন সুরেশ বলল ওর জন্য কোনো গিফট নিয়ে যাও। আর ব্যাস, আমিও নিয়ে নিলাম। দেখ না এটা কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর ইয়াররিং রে, আমার খুব পছন্দ হয়েছে। এবার তো তোর ওপর আমার জ্বলন হচ্ছে। হিংসা? কিন্তু কেন রে? আরে কত কেয়ারিং হাজবেন্ড পেয়েছিস রে তুই, এত ভালো মানুষ। যদি আমার বিয়ে ওনার সাথে হয়ে যেত? দূর পাগলি, কিন্তু তোর কাছে না একটা চান্স আছে। হ্যাঁ, কি বলছিস রে? আরে আমি আমার দেওর জয়েশের কথা বলছি, ও একদম ওর দাদার কপি। আর তোর জন্য না একদম পারফেক্ট। কি রে, কথা বলবো? দূর পাগলি, আমি আসছি রে। জয়া লজ্জা পেয়ে চলে গেল। সুধা ১ সপ্তাহের জন্য নিজের বাপের বাড়িতে এসেছিল আর জয়া প্রায় রোজই দেখা করতে আসতো। আর যখন সুধার যাওয়ার সময় হলো, তুই চলে যাচ্ছিস, এই ৬ দিন কত আনন্দে কেটেছিল। হ্যাঁ রে, তোর সাথে কিভাবে ৬ দিন কেটে গেল, একসাথে শপিং করা, ফুচকা খাওয়া। সত্যি রে, ছোটবেলার সব কথা মনে পড়ে যাচ্ছে। তোকে খুব মিস করবো রে। হ্যাঁ রে, আমিও। শোন না, ওই ব্যাপারে কি ভাবলি রে তুই? কোন ব্যাপারে? আরে বিয়ে তো করবি কোথাও না কোথাও, তো আমাদের বাড়িতেই চলে আয় না, দুজনে একসাথে খুব আনন্দ করব। আরে তুই সত্যি সত্যি বলছিলিস নাকি ওই দিন? হ্যাঁ রে তাই। তুই কি ভাবছিলিস মজা করছিলাম? তা নয় তো কি। দেখ, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল সুরেশের সাথে, কিন্তু দেখ সুরেশ কত লাভিং আর কেয়ারিং হাজবেন্ড, আর আমি তো ওকে জানতামও না। আর দেখ জয়েস খুব ভালো ছেলে, ওর গ্যারেন্টি আমি দিচ্ছি। আর দেখ তুই যদি আমার ছোট যা হয়ে আসিস তাহলে আমরা দুজন মিলে খুব মজা করব, সারাদিন শপিং করব, ঘুরতে যাব। কিন্তু আরে কিন্তু টিন্তু ছাড়, আমার ছোট যা হয়ে গেলে সারা জীবন একসাথে থাকবো, এক বাড়িতে এক ছাদের নিচে। প্লিজ হ্যাঁ বলে দে না। ঠিক আছে বাবা, কিন্তু কার সাথে কথা বলবো, মানে কিভাবে কথা বলবো? আরে ওসবের জন্য তো আমি আছি, তুই একদম কোনো চিন্তা করিস না। এই বলেই খুশিতে সুধা জয়াকে জড়িয়ে ধরল। দুই বান্ধবী বেশ খুশি ছিল। আর অপরদিকে সুধা নিজের বাড়িতে গিয়ে ও শাশুড়িকে জয়ার ব্যাপারে বলল। এরপর পুরো পরিবারই জয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। আর জয়ারও জয়েশকে পছন্দ হয়ে গেল। আর চটপট বিয়ে করে জয়া তার শ্বশুর বাড়িতে এলো। দুই বান্ধবীর শ্বশুর বাড়ি এখন এক বাড়িতেই হয়ে গেল। কিরে, এখন খুশি তো তুই? দেখ আমি তোর ছোট যা হয়ে চলে এলাম। শোন, প্রথমে তো তুই আমাকে তুই করে বলবি না। আমি তোর বড় যা, তুই আগে আমার পা ছো, তুই আগে আমার পা ছুঁয়ে প্রণাম কর। এ কি বলছিস সুধা? কি হয়েছে তোর? বুঝতে পারছিস না? পা ছো আগে আমার। সুধার এরকম বদলে যাওয়া ব্যবহার দেখে জয়া তো খুবই অবাক হয়ে যায়, কিন্তু সে কি বা করবে, ওর বড় যা বলে কথা। এরপর জয়া যখনই জলভরা চোখ নিয়ে সুধার পা ছুতে যায়, সুধা তখনই ওকে ধরে নেয়। আরে পাগল, আমি তো মজা করছিলাম। তুই না, দাঁড়া, বড় জায়ের বাচ্চা, আমি দেখাচ্ছি তোকে। সুধা মজাটা এমনভাবে করেছিল
যে জয়া সত্যি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিল আর রেগে ও সুধাকে মারবার জন্য ছুটতে লাগে। জয়া সুধাকে ধরে ফেলে আর দুজনা গলা জড়িয়ে হাসতে থাকে, কারণ ওরা জানতো যে এখন থেকে ওরা সারা জীবনই একসাথেই থাকবে। এখন তো ওরা দুজনই একসাথেই থাকে আর একসাথেই কাজ করে আর ঘন্টার পর ঘন্টা গল্প করতে থাকে। হঠাৎই কলিং বেল বাজলো, যেটা ওই দুই বান্ধবীর জন্য বিপদের সংকেত ছিল। কে গো? সুধা, দেখো না একটু। মা, আমি। ঘরের গেটে নন্দিনী দাঁড়িয়েছিল, যে সুরেশ আর জয়েশের বড় দিদি, আর ওর সাথে ছিল একটা বড় সুটকেস, আর ও খুব রেগেছিল। তারপর, আরে নন্দিনী, এইরকম ভাবে হঠাৎ করে কি ব্যাপার রে? আর জামাই বা কোথায়? ও আসেনি? ও আর আসবেও না। মা, আমি সারা জীবনের জন্য ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। এই বলে নন্দিনী তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে, আর সে একশ্বাসে সমস্ত কথা তার মাকে বলে দেয়। চিন্তা নেই মা, যতদিন খুশি এখানেই থাক। কমলার কথা শুনে জয়া আর সুধা দুজন দুজনকে দেখতে থাকে। তারপর সন্ধেবেলা রান্নাঘরে, এই সুধা শোন না, এই নন্দিনী দিদি কেন এসছে রে? না রে জয়া, আমি জানি না। আচ্ছা বলতো, ওর স্বভাব কিরকম? ঠিকই আছে, কিন্তু বিশেষ কথা বলে না। ওর বিয়ে আমি আসার আগেই হয়ে গেছে, তাই বিশেষ কিছু জানি না। আমার চিন্তা হচ্ছে রে। কোন ব্যাপারে? আরে এতদিন তো আমরা দুজনা মিলে খুব আনন্দ করেছি, মায়েরও তাতে কোনো প্রবলেম ছিল না, কিন্তু নন্দিনী দিকে মনে হয় একটু রাগী। তোর পাগল, এসব ভাবিস না, নিজের কাজ কর। জয়ার ভাবনা ঠিকই ছিল, নন্দিনী বেশি হাসি মজা করা পছন্দ করত না, তাই জয়া আর সুধা প্রায় চুপচাপই থাকত। তারপর একদিন খাবার টেবিলে, জয়া, ডালটা কি তুমি রান্না করেছো? হ্যাঁ মা, আমিই বানিয়েছি। একবার তো খেয়ে দেখো, নুনে পুরো পুড়ে গেছে। আরে হাসি মজা নিজের জায়গায়, কাজের ব্যাপারে একটু সিরিয়াস হও। ঠিক আছে মা। এরপর কমলা দেবী খাবার টেবিল ছেড়ে চলে গেল, তার পেছন পেছন নন্দিনীও চলে গেল। এই দেখে জয়া আর সুধা ঘাবড়ে গেল। কিরে সুধা, তোকে আমি বলেছিলাম ডালটা একটু দেখে দে, তাই বলে কি এত নুন দিবি? বেকার বেকার আমাকে বকা শোনালি। কি যে করিস না, তোর দিব্যি, নুন আমি ঠিকই দিয়েছিলাম, জানি না কি করে এমন হলো। থাক থাক, শুধু একটাই তো কাজ দিয়েছিলাম তোকে। এই বলে জয়া ওখান থেকে চলে যায়। পরে সুধা ওকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু জয়া মানে না। এইভাবেই কিছুদিন কেটে গেলে, জয়া শোন না, কি করছিস? জামা কাপড় কাচ্ছি, বল। শোন না, আমার একটা শাড়ি ধুয়ে দিবি রে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দে। জয়া মুখ ভার করেই সুধার কাছ থেকে কাপড়টা নিয়ে নিল, তারপর ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় শুকাতে দিয়ে এলো। এরপর সুধা যখন শাড়িটা নিতে ছাদে গেল, তখন দেখলো শাড়িটা একটা কোণে পড়ে রয়েছে এবং আগের থেকেও অনেক বেশি নোংরা হয়ে গেছে। এই দেখে সুধা প্রচণ্ড রেগে গিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে। জয়া, জয়া, তুই যদি শাড়ি ধুবি না তো আমাকে বলে দিতে পারতিস, শাড়িটা ওইভাবে ফেলার কি দরকার ছিল? আর আমি তো তোকে বারবার বলেছি যে আমি জেনে বুঝে বেশি নুন দিইনি, কিন্তু তুই যে বদলা নিচ্ছিস। যা, আর তোর সাথে কোনোদিন কথা বলবো না। এই শোন, তুই কি আমার সাথে কথা বলবি না? আমিই তো তোর সাথে কথা বলবো না, যা এখান থেকে। জয়া এই কথা বলতেই দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর ওই সময় ওদের শাশুড়ি ওখানে চলে আসেন। আরে কি, এইভাবে নিজেদের মধ্যে লড়াই করো না। দেখো না মা, ও না আমার শাড়িটা ফেলে দিয়েছে। না না, আমি ফেলিনি, সত্যি বলছি। আর ওই দিনকে না নুনটা ওই দিয়েছিল। মা, ওকে বলে দাও ও যাতে চলে যায়, না হলে আমি কিছু একটা করে বসবো। তোমরা চুপ করো, তোমরা দুজনের মধ্যে কেউই এখান থেকে যাবে না, আর কাকে যেতে হবে সেটা আমি ভালো করেই জানি, সে হলো নন্দিনী। কমলা দেবীর কথা শুনে সবাই তো অবাক হয়ে গেল, আর নন্দিনীর পায়ের নিচ থেকে যেন মাটিই সরে গেল। কিন্তু আমি কেন? আমি কি করেছি মা? এসবে আমার কি দোষ? আমি সব জানি নন্দিনী, তুই তোর জায়ের সাথে ঝগড়া করে এখানে এসেছিস। তোর মন খারাপ বলে আমি তখন তোকে কিছু বলিনি, কিন্তু তুই তো আমার ঘরেই ঝগড়া বাঁধিয়ে দিচ্ছিস। সেই দিনকে ডালে নুন দিতে আমি তোকে দেখে নিয়েছিলাম। আমি তো সেদিন শুধু জয়াকে বকলাম তোর মনোভাব বোঝার জন্য, আর আজকেও দেখলাম তুই কিভাবে সুধার শাড়িটা তার থেকে নামিয়ে ছাদে নোংরার মধ্যে ফেলে রাখলি। তুই এখনই এই বাড়ি থেকে চলে যা, না হলে কিন্তু আমি খারাপ কথা বলে দেব। তোমরা দুজন তো ছেলেবেলার বন্ধু, তোমাদের একে অপরের প্রতি এইটুকু ভরসা নেই? এটা কি ধরনের বন্ধুত্ব? চলো একজন আরেকজনের কাছে ক্ষমা চাও। সত্যিটা জানতে পেরে জয়া আর সুধা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর অন্যদিকে নন্দিনী সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুনীতি অবশেষে বাড়িতে ওর আর বিরাজের প্রেমের সম্পর্কটা বলেই দিল। বিরাজ আজ ওর বাবার সাথে সুনীতির বাড়িতে কথা বলতে আসবে। সুনীতি আর ওর বোন রেশমি কিচেনে দুজনে মিলে খাবার রেডি করছিল। কিছুক্ষণ পর বিরাজ ওর বাবার সাথে ওদের বাড়িতে আসে।
সুনীতির মা আশা দেবী হলে বসে বিরাজ আর ওর বাবার সাথে গল্প করছিলেন। এর মাঝেই সুনীতি আর রেশমি ওনাদের জন্য খাবার নিয়ে বাইরে আসে। সুনীতি হরিশবাবুর পাছন। আরে বাহ, শিক্ষা দীক্ষা তো তোমার খুব ভালোই দেখছি। বিরাজ, বলতেই হচ্ছে তোমার পছন্দের দাম আছে। পছন্দ না হয়ে যাবে কোথায় আঙ্কেল? আমার বোন যে লাখে একটা। হ্যাঁ, সে তো তুমিও কিছু কম নয় মা, পুরো নিজের দিদির প্রতিচ্ছবি। প্রশংসা তো আপনারও করা উচিত আঙ্কেল। আপনাকে দেখে মনেই হয় না যে আপনারা তো একটা বড় ছেলে আছে। কি ভালো করে মেনটেন করেছেন আপনি নিজেকে। হ্যাঁ, সে তো ঠিক। এই তুমি জানো, যখন স্কুলে পেরেন্ট টিচার্স মিটিংয়ে আমি ওনাকে নিয়ে যেতাম, সবাই ভাবতো আমি বাবাকে নয়, বাবার বদলে দাদাকে নিয়ে এসেছি। একদম ঠিক আছে দাদা, আসলে রূপ দেখে বয়সের বিচার করতে নেই। আচ্ছা, আপনার যদি আমাদের সুনীতিকে পছন্দ হয় তাহলে আজকেই আশীর্বাদটা সেরে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দুই পরিবার মিলে ওদের আশীর্বাদটা সেরে ফেলে। তারপর 3 মাস পর ওদের বিয়ের লগ্ন ঠিক হয়। এই 3 মাসের মধ্যে দুই পরিবার বিয়ের কেনাকাটা এবং অন্যান্য নানা প্রসঙ্গে একে অপরের সাথে দেখা করতেই থাকে। আর এইভাবে দেখা সাক্ষাৎ করতে গিয়েই সুনীতার বোন রেশমি ওর শ্বশুরের ওপর মন দিয়ে বসে। আর বিয়ের 3 দিন আগে রেশমি হরিশবাবুকে একান্তে ডাকেন। কি হলো রেশমি মা, তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি আপনার ছেলে বা মেয়ে নই। এখন থেকে আপনি শুধু আমাকে রেশমি অথবা ডার্লিং বলবেন। এর মানে? মানে এটাই যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। পাগল হয়ে গেছো নাকি? কিসব বলছো তুমি? তোমার আর আমার বয়সটা দেখেছো? এটা কোনো মজা নয়। আর আপনারা আমার বয়সের পার্থক্য যাই হোক না কেন, আমার তাতে কোনো যায় আসে না। যাই হয়ে যাক না কেন, আপনাকে আমায় আপন করতেই হবে। এ কখনোই সম্ভব নয়। আর তুমি যদি আবার এই সমস্ত কিছু ভাবো, তাহলে এই কথাটা আমি তোমার মাকে আর দিদিকে জানিয়ে দেব। হরিশবাবু ওখান থেকে চলে যান। তখনই রেশমি একটা ছুরি বের করে আর নিজের হাত কেটে ফেলে। হরিশবাবু ওকে হসপিটালে নিয়ে যান। ডক্টর ওর চিকিৎসা তো করে দেয়, কিন্তু আত্মহত্যার মামলা বলে উনি আগে পুলিশকে ফোন করে দেন। জ্ঞান ফেরার পর রেশমি পুলিশকে বয়ান দেয়, ইন্সপেক্টর, আমি আত্মহত্যা করতে চাইনি। আমি আসলে ফল কাটছিলাম আর তখনই ছুরিটা হাত থেকে স্লিপ করে যায়। পুলিশ বিষয়টা ছেড়ে দেয়। তারপর হরিশবাবুর সাথে রেশমি বাড়ি ফিরে আসে। আর বাড়িতে এসেও সবাইকে একই বাহানা বলে। তারপর বিয়ের রিচুয়াল চলাকালীন রেশমি হরিশকে বিয়ে করার জন্য রাজি করিয়ে ফেলে। আর বিয়ের দিন বিরাজ আর সুনীতির বিয়ে হয়ে যাওয়ার পরে রেশমি ওখানে কোণে সেজে চলে আসে। বিয়ের কাজ শেষ হলো, নতুন স্বামী স্ত্রীকে সবাই আশীর্বাদ করুন। দাঁড়ান পুরোহিত বাবু, এই মণ্ডপে আরও একটা বিয়ে হওয়া বাকি আছে। এটা তুই কি বলছিস? আর তুই এরকম কোণের বেশে এসেছিস কেন? কারণ আমিও আজকে আমার ভালোবাসার সাথে একই মণ্ডপে বিয়ে করব। হরিশবাবু ওখানে বরের বেশে এসে হাজির হন। সুনীতি, বিরাজ আর আশা দেবী সমস্ত কিছু দেখে অবাক হয়ে যান। সমস্ত আত্মীয় স্বজনরা ওদের নিয়ে কথা বলতে থাকে, কিন্তু রেশমি কারোর কথায় পাত্তা না দিয়ে ওই মণ্ডপেই হরিশবাবুর সাথে বিয়ে করে নেয়। আশা দেবী নিজের মেয়ের এরকম আচরণে ভীষণ রেগে যান আর উনি রেশমির সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেন। সুনীতি বিয়ে করে বিরাজের সাথে ওদের বাড়িতে এসে পৌঁছায়। আর এসে দেখে রেশমি হাতে বরণডালা নিয়ে ওদের স্বাগত জানায় আর ওদের বলে, দাঁড়াও বৌমা, এই বাড়িতে এখন তোমার শাশুড়ি মা আছে যে তোমাকে বরণ করে তুলবে। এই সমস্ত কি আজেবাজে কথা? সরে যা আমার রাস্তা থেকে। আমি তো তোর মুখও দেখতে চাই না, আর তোর সাথে আমি একটা কথাও বলতে চাই না। সেটা তো তোমার ব্যাপার, কিন্তু নিয়ম মতো এখন আমি তোমার শাশুড়ি মা আর তোমার শ্বশুরের বউ। রেশমি ওদের বরণ করতে শুরু করে, কিন্তু বিরাজ রেগে গিয়ে হাত দিয়ে সেই বরণডালা ছুঁড়ে ফেলে দেয়। অনেক নাটক করেছো তুমি। আমি জানি না এই সমস্ত কিছু কিভাবে হয়ে গেল, কিন্তু তুমি কখনোই আমার মায়ের জায়গা নিতে পারবে না। নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি বিরাজ? ও এখন থেকে তোমার মা, বুঝতে পেরেছো? আমি একে আমার শাশুড়ি মা হিসেবে মানি না। ওরা দুজন ঘরে চলে যায়, যেখানে গিয়ে সুনীতি খুব কাঁদতে থাকে। পরের দিন সকালে মুখ দেখার জন্য পাশের বাড়ির বউরা আসে। নাও, এসে গেছে আমার বৌমা। সুনীতি বৌমা, এখানে এসে বসে পড়ো। কেন এখানে তামাশা করছিস? যাচ্ছিস না কেন তুই এখান থেকে? ভদ্রভাবে কথা বল, আমি তোর শাশুড়ি হই। যদি সবার সামনে আমার ইনসাল্ট করিস তাহলে আমাকে আমার শাশুড়ির রূপটা দেখাতে হবে। হরিশ বাবুরও বুড়ো বয়সে কেমন বিয়ে করার স্বাদ জেগেছে একবার দেখো। নিজের বৌমারই ছোট বোনকে পটিয়ে নিল আর নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিল। এতে আপনার কি সমস্যা? আপনার মেয়েকে বিয়ে করেছেন নাকি উনি? এখন আসুন তো এখান থেকে। আমাদেরও কোনো শখ নেই এখানে আসার। তাছাড়া মুখ কারি বা দেখবো? এখানে তো দুই শাশুড়ি বৌমা একসাথে বিয়ে করে এসেছে। চলো বোন। ওরা সবাই ওখান থেকে চলে যায়। আর এই সবকিছু দেখে সুনীতি রেশমির ওপর চিৎকার করে রেগে গিয়ে বলে, কি পেলি তুই বল এই সমস্ত কিছু করে? হ্যাঁ, তুই কি সত্যি সত্যি বাবাকে ভালোবাসিস, নাকি কয়েকদিনের মাত্র একটা অ্যাট্রাকশনে তুই ওনাকে বিয়ে করে বসলি? বল।
আমি সত্যি ওনাকে ভালোবাসি। তোমার বিয়ের প্রস্তুতি চলাকালীন আমি বুঝতে পারি যে উনি আসলে ঠিক কতটা একা, কিন্তু সবার সামনে ওনার নিজেকে স্ট্রং দেখানোটা আমার ভীষণ ভালো লাগে। আর এখন আমি ওনাকে সারা জীবনের মতো সঙ্গ দিয়ে ওনার এই একাকিত্বটাকে দূর করব। এই সমস্ত কথা হরিশবাবু আর বিরাজ দুজনেই শুনে নেয়। বিরাজ আর সুনীতি নিজেদের ভুল বুঝতে পারে। ওরা দুজন এবার রেশমিকে আপন করে নেয় আর চারজনই একে অপরের সাথে খুব সুখে সংসার করতে শুরু করে। Thanks for watching.